প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কুমিল্লা অযোগ্য মহাবিদ্যালয় টিউটোরিয়াল কেন্দ্রের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আজকে স্বাগত। আজকে তোমাদের ওপেন ইউনিভার্সিটিতে আজকে তোমাদের প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস যেটাই বলো। আজকে আমরা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম সুমন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অযোগ্য মহাবিদ্যালয়। করোনা মহামারীর কারণে তোমরা অনেকদিন আগেই কলেজে ভর্তি হয়েছো, বাট ক্লাস শুরু করতে পারছি না। অবশেষে আমরা এই অনলাইন ভিডিও ক্লাস দিয়ে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করার পূর্বে হিসাব বিজ্ঞানের বেসিক নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন। বেসিক নিয়ে আলোচনা না করলে আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যালি যেতে পারবো না। তো আমরা আজকে হিসাব বিজ্ঞানের একদম বেসিকটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং ক্লাস দেখার পরে কোনো জানার ইচ্ছা থাকলে বা আগ্রহ থাকলে গ্রুপে অথবা পার্সোনালি নক করবে। ধন্যবাদ সবাইকে। হিসাব বিজ্ঞান বিষয়ের তোমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে এসেছো। হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এবং হিসাব বিজ্ঞান পরিচিতিটা হচ্ছে মূলত হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, এবং এটা হচ্ছে তোমাদের বেসিক ক্লাস। এই ক্লাসে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। আলোচনার প্রথম বিষয় হচ্ছে লেনদেন, দ্বিতীয় অভিজ্ঞতা হিসাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয়, হিসাব সমীকরণ আর হিসাব সমীকরণের প্রভাব। এই চারটা জিনিস যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে পরবর্তী ক্লাসগুলো ভালো বুঝতে পারবে। তো লেনদেন হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। বইয়ের ভাষায় আর্থিক অবস্থার পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলা হয়। অর্থাৎ যে ঘটনা আর্থিক অবস্থা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলা হয়। লেনদেনের মূলত অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলি লেনদেন আমরা বলে থাকি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তনকারী। কোনো ঘটনাকে লেনদেন হওয়ার জন্য তাকে আর্থিক অবস্থার পরিবর্তনকারী হতে হবে। অর্থাৎ পণ্য ক্রয় করা হলো, তার মানে হচ্ছে দোকানদারের কাছ থেকে আমি পণ্য নিলাম আর আমার কাছ থেকে দোকানদার টাকা নিল, তো আমার এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। দুই নম্বর হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। কোনো ঘটনাকে লেনদেন হওয়ার জন্য এটাকে টাকায় মূল্যায়ন করা লাগবে। সূর্যের আলো, প্রাকৃতিক বাতাস নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, কিন্তু আমরা যখন ঘরে ফ্যান এবং লাইট ইউজ করি তখন টাকা দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়। অর্থাৎ যে জিনিসটা টাকায় মূল্যায়ন আছে সেই জিনিসটাকে আমরা বলি লেনদেন বলা হয়। যেমন মায়ের ভালোবাসা, বন্ধুত্ব, এগুলাকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। অর্থাৎ যে জিনিসটাকে আমরা টাকা দিয়ে ক্রয় করতে পারি সেটাকে আমরা লেনদেন বলবো। লেনদেনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুটি পক্ষ থাকবে। লেনদেনে দুটি পক্ষ থাকে, ডেবিট পক্ষ আর হচ্ছে ক্রেডিট পক্ষ। দেন লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান হতে পারে। লেনদেন সরাসরি দেখা যায়, আবার লেনদেন দেখাও যায় না। যেমন ধরো আমি একটা মোবাইল কিনলাম 10,000 টাকা দিয়ে, এটা তো দৃশ্যমান লেনদেন। 1 বছর পর মোবাইলটা যদি বিক্রি করতে যাই 10,000 টাকা বিক্রি করা যাবে না, 2,000 টাকা বিক্রি করতে হবে, সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আর লেনদেন হওয়ার জন্য অবশ্যই কি হবে, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে। যেমন আমি যদি বলি 500 টাকার পণ্য, এখানে কোনো নির্দিষ্টতা হচ্ছে না, এটা লেনদেন হবে না। বলতে হবে 500 টাকার পণ্য ক্রয় অথবা বিক্রয়। এটা ছিল মূলত লেনদেনের বেসিক। আসলে লেনদেনটা তোমাদের পরীক্ষায় সরাসরি ওরকম ভাবে আসে না। আমরা ম্যাথ করি, কিন্তু ম্যাথ করার পর লেনদেনের ধারণা রাখতে হয়। তার মানে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় সেগুলো বোঝার জন্য আলোচনাটা করলাম। পরবর্তীতে আমরা ম্যাথ করানোর সময় আরো ডিটেইল আলোচনা করব। হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। মানে ইন জেনারেলি আমরা ডেবিটকে নির্ণয় করতে পারি না বলেই জাবেদা করতে পারি না, জাবেদা করতে না পারলে খতিয়ান করতে পারবো না, খতিয়ান করতে না পারলে রেয়ামিল করতে পারবো না, রেয়ামিল করতে না পারলে আর্থিক অনু করতে পারবো না। মানে সবকিছু ডিপেন্ড করতেছে লেনদেনের উপর, এই ডেবিট এবং ক্রেডিটের উপর। যদি এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিগুলো ভালো করে জানতে পারি তাহলে আমাদের এই লেনদেনটা কি হবে, মানে সহজ হবে, এবং আমাদের এই ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ হবে, জাবেদা করা সহজ হয়ে যাবে। আমি আশা করি তোমরা আমার সাথে একমত হবে। এই ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে আমাদের এখানে। একটা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি, একটা পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি। দুটি পদ্ধতির কার্যক্রম খুবই কাছাকাছি, কিন্তু দুটা পদ্ধতি দুটা প্রক্রিয়া থেকে আসছে। একটা ব্রিটিশ পদ্ধতি, একটা আমেরিকান পদ্ধতি। এবার আসো সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করি। সনাতন পদ্ধতি হচ্ছে 3 প্রকার: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক আর হচ্ছে নামিক। ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক আর হচ্ছে নামিক। এই ব্যক্তিবাচকে যদি কোনো ব্যক্তি সুবিধা গ্রহণ করে এবং সুবিধা প্রদান করে, এটা বলার আগে একটু বলে নিচ্ছি।
তোমরা নিশ্চয়ই ইংরেজি ক্লাস করেছো। ইংরেজি ক্লাসে আমরা পড়তাম পার্সন 3 প্রকার। আমাদের স্যার আমাদেরকে বলতেন যে আমি তুমি ছাড়া সব হচ্ছে থার্ড পার্সন। ঠিক এখানে সেম ভাবে ব্যক্তি হচ্ছে ব্যক্তিবাচক আর সম্পদ হচ্ছে সম্পত্তিবাচক। ব্যক্তি এবং সম্পদ ছাড়া বাকি যত হিসাব সব হচ্ছে নামিক হিসাব, ওইটার মতো। আমি এবং তুমি ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পার্সনের মতো। তাহলে ব্যক্তি হচ্ছে ব্যক্তিবাচক, সম্পদগুলো হচ্ছে সম্পত্তিবাচক, আর বাকি সকল হিসাব হচ্ছে নামিক। ব্যক্তিবাচকে যদি কোনো ব্যক্তি সুবিধা গ্রহণ করে সে ডেবিট হবে এবং সুবিধা প্রদান করলে সে ক্রেডিট হবে। যেমন আমরা জাবেদা করছি রহিমের কাছ থেকে 500 টাকা পাওয়া গেল, এখানে রহিম হিসাব ক্রেডিট হয়, নগদান হিসাব ডেবিট হলো, রহিম সুবিধা প্রদানকারী। বা করিমকে 500 টাকা দেয়া হলো, তাহলে করিম সুবিধা গ্রহণকারী, করিম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে হচ্ছে যে সুবিধা গ্রহণ করবে সে হবে ডেবিট আর যে প্রদান করবে সে হচ্ছে ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে সম্পত্তিবাচক। সম্পত্তিবাচক হচ্ছে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। আমি রিপিট করছি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। তারপর হচ্ছে নামিক। নামিক বাচক হচ্ছে ব্যক্তি এবং সম্পদ ছাড়া বাকি সকল হিসাব। ব্যয় বা ক্ষতি ডেবিট, ব্যয় বা ক্ষতি ডেবিট। ব্যয় হচ্ছে ইচ্ছাকৃত খরচ, ক্ষতি হচ্ছে অনিচ্ছাকৃত খরচ। যেটাই হোক না কেন এটা ডেবিট। আর আয় বা লাভ হচ্ছে ক্রেডিট। ব্যয় বা ক্ষতি হচ্ছে ডেবিট আর আয় বা লাভ হচ্ছে ক্রেডিট। তোমাদের এই ফার্স্ট ক্লাসটা এই বেসিকটা তোমাদের পরবর্তী কাজে লাগবে। এরকম মনোযোগ সহকারে করতে হবে এবং মনোযোগ সহকারে করতে হবে। আধুনিক পদ্ধতি। আধুনিক পদ্ধতি হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। লেখাগুলো ক্লিয়ার না হতে পারে, বাট আমার ভয়েসটা ভালো করে বুঝতে হবে। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তোমাদের এই ক্লাসটা ফিজিক্যালি করতে পারলে সামনাসামনি তাহলে আমি ভালো করে আরো বোঝাতে পারতাম, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে সম্পদ আমরা আগেও বলেছি, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। দায়, দায় হচ্ছে সম্পদের বিপরীত, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্ব দায়, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আর ব্যয়, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে 1 আর 5 হচ্ছে সেম, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর 2, 3, 4 হচ্ছে 1 এবং 5 এর বিপরীত, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই ছিল আমাদের হিসাব সমীকরণের মোট 2 প্রক্রিয়া 8টি ধাপ। তোমাদেরকে যদি জাবেদা ভালো করে শিখতে হয় তাহলে অবশ্যই এই 8টি ধাপ ভালো করে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে, মাথা নিতে হবে। শুধু জানলে হবে না যে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরো হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, একটা জাবেদা আসলো, আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলে আসবাবপত্র বৃদ্ধি পেয়ে যদি আসবাবপত্র কি হয় ডেবিট হয়, আর সাথে নগদান, নগদ টাকা চলে যায়, এজন্য নগদান হয় কি ক্রেডিট। ঠিক সেম দেখো বিক্রয় করা হলো, বিক্রয় করলে যাবে কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো বিক্রয়, আয়, আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয়, আর হ্রাস পেলে হচ্ছে ডেবিট হয়। তখন আয় বাড়ে, মানে বিক্রি হয়, তখন আমরা বিক্রয়টাকে ক্রেডিট হিসেবে দেখাই। তার মানে যে আমাদের এই অ্যাকাউন্টিং সেক্টরে যত জাবেদা আছে সকল জাবেদাই ডিপেন্ড করতেছে কিসের উপর, এই দুইটা পদ্ধতির উপর। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমি নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আধুনিক পদ্ধতি, সনাতন পদ্ধতিগুলো তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়বে, তাহলে কি হবে আমাদের এই এই অংশটা থেকে ক্লিয়ার হতে পারলে পরবর্তীতে আমরা যখন ম্যাথ করতে যাব, জাবেদা করব, নগদান করব, খতিয়ান করব, রেয়ামিল করব, তো আমাদের এগুলোকে কাজে লাগাইতে হবে, এগুলো কাজে লাগবে। সো আমি আশা করব তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো এবং এই 8টা ধাপ নিয়ে আলোচনা করার ফলে তোমরা 8টা বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল লেনদেন, আলোচনা করলাম। দ্বিতীয় স্টেপ ছিল ডেবিট কার্ড নির্ণয়, সেটা আলোচনা করলাম। পরবর্তী স্টেপে আমরা হিসাব সমীকরণ এবং প্রভাব নিয়ে আলোচনা করব। তোমরা এখন তোমাদের খাতায় এটা উঠিয়ে নিতে পারো। ধন্যবাদ। আমাদের
দ্বিতীয় অংশ হচ্ছে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। হিসাব সমীকরণকে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলি। হচ্ছে a = l + ওই। তোমরা নবম দশম ক্লাসে পি পড়েছো অথবা ই পড়েছো, একই কথা। a হচ্ছে সম্পদ অ্যাসেটস, l হচ্ছে লায়াবিলিটিস বা দায়, আর ওই হচ্ছে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা পি বলতাম সেটা হচ্ছে ওই। এটা একটা বর্ধিত রূপ আছে, যেমন a = l + a। ওই হওয়ার জন্য চারটা জিনিস লাগে, c + i - e - d। অর্থাৎ একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে সে তখন পুঁজি দেয়, পুঁজি দেওয়ার পরে সে লাভ করে, সে লাভ করার পরে তার জন্য খরচ করতে হয় ই, আর মাঝে মাঝে সে উত্তোলন করে, তার মানে c + i - e - d। এটা হচ্ছে আমার হিসাব সমীকরণের বর্ধিত রূপ। মানে অবজেক্টিভ অংশে এটা আসতে পারে নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এবার সব প্রভাব তোমরা নিশ্চয়ই নবম দশম ক্লাসে পড়েছো, একটা ছক করতা হিসাব সমীকরণ a = l + ওই, মানে প্রভাব দেখাও। এই প্রভাবটা শেখার জন্য আমাদের এই পাঁচটা জিনিস পড়তে হবে। এই পাঁচটা জিনিস যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের এই প্রভাবটা সহজে, ছকটা আমরা সহজে আঁকতে পারবো। এবং অনেক স্টুডেন্টের কাছে এই ছকটা একটু আতঙ্কের বিষয়। অনেকে ছকটা মানে মিলাতে পারে না, দুই পাশ মিলাতে হয়, ডেবিট এবং ক্রেডিট বা সম্পদ এবং দায় মিলাতে হয়। এই মিলাতে গেলে পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যা আমরা মুখস্থ করবো এবং বুঝবো। এ সম্পদ যদি বাড়ে, এল অথবা ওই বাড়ে, অর্থাৎ এখানে যদি এ বাড়ে সমান সমান এখানে দুটো থেকে একটা বাড়বে, অথবা দুটোই বাড়তে পারে। আমরা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড এগুলো রাইট হ্যান্ড সাইড এরকম প্রমাণ করি। দ্বিতীয় সূত্র হচ্ছে এ যদি কমে যায় কোনো অংশে তাহলে এল অথবা ওই কমে যাবে। 3 নম্বর সূত্র হচ্ছে এ যদি বাড়ে অন্য এ কমে। কখনো কখনো এরকম হয় যে দুটাই এ, যেমন আসবাবপত্র ক্রয় করা হলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, দুটাই এ এখানে, এই জন্য একটা এ বাড়বে একটা এ কমবে। এরপর হচ্ছে এই পাশে যদি এই পাশে যদি এল বেড়ে যায় কোনো কারণে তাহলে ওই কমে যাবে, এল বাড়লে ওই কমবে। আর লাস্ট হচ্ছে এল যদি কমে যায় তাহলে ওই বাড়বে। এই মোট পাঁচটা সূত্র, এখানে পাঁচটা নিয়ম, পাঁচটা কৌশল। এই পাঁচটা কৌশল আমাদেরকে মুখস্থ করতে হবে। এ বাড়লে এল তো ওই বাড়ে, এ কমলে এল তো ওই কমে, এ বাড়লে অন্য এ বাড়ে, এল বাড়লে ওই কমে, এল কমলে ওই বাড়ে। এই পাঁচটা মুখস্থ, এই পাঁচটা নিয়ম, হিসাব সমীকরণ, আর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি, আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতি। এই চারটা জিনিস যদি আমার ক্লিয়ার থাকে, আমি যদি পারি, তাহলে হিসাব বিজ্ঞান আমার জন্য ইজি হয়ে যাবে। আর যদি আমরা এটা বুঝতে না পারি বা না বোঝা হয় তাহলে হিসাব বিজ্ঞান অনেক কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ডেবিট ক্রেডিট নির্ণয় জানাটা জরুরি এবং সমীকরণের প্রভাবের মূল নীতিগুলো জানাটা জরুরি। এই কয়েকটা জিনিস জানতে পারলেই আমরা পরবর্তী ক্লাসে, আমরা যে 20টা ক্লাস করব, 20টা ক্লাসে আমরা একটা অংশ শেষ করব। এই শেষ করার জন্য এই ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এই ক্লাসটাকে মনে হচ্ছে যে কোনো অঙ্ক নাই, কিছু নাই, বাট এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তোমরা যদি এটা কন্টিনিউ করবে, কন্টিনিউ করার পরে ক্লাসটা দেখার পর না বুঝো তাহলে গ্রুপে কমেন্টস করতে পারো, অথবা যাদের সাথে আমার আইডিতে যোগাযোগ আছে আইডিতে কমেন্টস করতে পারো। যদি তাও না হয়, যে কোনো সমস্যা ফিল করলে, বোঝার প্রয়োজন হলে, এখন আমরা টোটালি ফ্রি আছি। তুমি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। আমি একদম ফ্রেন্ডলি বা ফ্রিকোয়েন্টলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা তোমাদের বইগুলো সংগ্রহ করে নেবে এবং বই এখানে লেখাগুলো বইও আছে, বই থেকে সংগ্রহ করতে পারবে। এবং যদি কোনো সমস্যা হয়, সমস্যা ফেস হয়, যে বুঝতে সমস্যা হয়, তোমাদের আগ্রহের উপর নির্ভর করবে, তাহলে আমরা অবশ্যই কি করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং হিসাব বিজ্ঞানটা খুবই সহজ একটা সাবজেক্ট, যদি আমরা বুঝতে পারি বোঝানোর সাবজেক্ট, না বুঝলে এটা অনেক কঠিন, বুঝলেও খুবই সহজ একটা সাবজেক্ট। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর অবশ্যই আমরা সরাসরি ক্লাস করতে পারলে আর বেটার বোঝানোর চেষ্টা করতাম। আর সরাসরি ক্লাস করা, যে স্টুডেন্ট বিন ক্লাস করে একটু ডিফিকাল্ট, কারণ আমার এখানে কোনো স্টুডেন্ট নেই, বাট আমি বুঝাচ্ছি নিজে নিজে খালি রুমের মধ্যে, এই জন্য হয়তো আমার বোঝানোটা কমপ্লিট হচ্ছে না বা আমি স্যাটিসফাইড না। বাট আল্লাহর রহমতে যদি করোনা পরিস্থিতি মানে স্বাভাবিক হয়ে যায়, তখন আমরা যখন কলেজে ক্লাস নিব, তখন অবশ্যই তোমাদেরকে আরো বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকু থাকবে। পরবর্তী রুটিন অনুযায়ী তোমাদের ফিনান্স ক্লাস হবে, সবগুলো ক্লাসের রুটিন অনুযায়ী হবে, এবং তোমরা গ্রুপের সাথে অ্যাড থাকবে এবং তোমাদের বন্ধুদেরকে গ্রুপে অ্যাড দিবে। এই প্রত্যাশা আজকের জন্য ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।